নমস্কার, আমি ডক্টর বর্ণালী ঘোষ। আজকে আমরা কথা বলবো একটা সোশ্যাল বিষয় নিয়ে। আমাদের কাছে যে পেশেন্টরা আসেন বা যে মা-বাবারা আসেন, যাদের অলরেডি একটি বাচ্চা আছে আর একটি বাচ্চা নিতে চলেছেন, তাদেরকে আমি অনেক সময়ই দেখি যে সন্তান প্রতিপালন বিষয়ে বা চাইল্ড রিয়ারিং এর বিষয়ে তারা খুব কনফিউজড থাকেন। বিশেষত যে বাচ্চা বড় হয়ে উঠছে, সে আশপাশের সমাজের যে পিয়ার প্রেশারের জন্য কখনো অত্যধিক দাবি দাওয়া করে, বায়না করে এবং বাবা-মারা বুঝতে পারেন না সেটা কিভাবে সামলাবেন। তারই সঙ্গে আরেকটি বাচ্চা আসছে বা প্ল্যান তারা করছেন। এই দুটি সন্তানকে নিয়ে তারা কিভাবে ভবিষ্যতে এগোবেন এবং তাদের যে আ একসাথে পারস্পরিক বোঝাপড়া সেটা নিয়ে তারা কিভাবে সোশ্যালি এদের নিয়ে এগিয়ে যাবেন সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। প্রথমেই বলি, আপনার সন্তান যখনই ৩ থেকে ৪ বছরের হচ্ছে তখন তাকে আপনি বড় একটা মানুষের মতো ট্রিট করুন। অফকোর্স বড় বলতে আমি অ্যাডাল্ট যে প্রবলেমস আমরা ফেস করি সেগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার কথা বলছি না। কিন্তু আমাদের সোসাইটিতে আমরা অনেক সময় দেখি যে বাচ্চাকে অনেকদিন আপনারা শিশু মনে করেন এবং তাকে তার সঙ্গে যে চাইল্ড বিহেভিয়ার সেটা করার চেষ্টা করেন। আপনি যতদিন একটা বাচ্চাকে ইম্যাচিওর এবং চাইল্ড হিসেবে রেখে দেবেন, তার সঙ্গে লজিক্যালি কথা বলবেন না, তাকে ডিসিশন মেকিং প্রসেসে যে ডিসিশনগুলো তাকে রিলেট করে হয়, আ তার তার উপর ওই বাচ্চাটির ব্যবহার বা বাচ্চাটির কিছু কাজকর্ম নির্ভর করে, তাতে আপনারা বাচ্চাটিকে যদি না পার্ট অফ দ্য ডিসিশন মেকিং প্রসেস করে তুলতে পারেন, তাহলে কিন্তু এই বাচ্চাদের ম্যাচুরিটি আসতে দেরি হয়। আমাদের মেডিকেলি আমরা বলছি বা সোশ্যাল প্যারামিটারস দিয়ে বলছি যে একটা বাচ্চা যখন ২-৩ বছরে কথা শিখে যায় ভালো রকম, ইন্টারঅ্যাক্ট করতে পারে, একটা প্রশ্নের যুক্তিগ্রাহ্য জবাব দিতে পারে, তখন থেকেই তাকে ডিসিশন মেকিং প্রসেসে ইনভলভ করাটা খুব দরকার। যেরকম আপনি কোথাও যাচ্ছেন যেখানে আপনি চান না সে যাক, আপনি কেন চান না সেটা খুব সিম্পল ভাষায় তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। যাতে সে পরের বার বুঝতে পারে যে কোথায় সে বাবা-মার সঙ্গে যেতে পারে এবং কোথায় বাবা-মা বিশেষ যুক্তি দিয়ে তাকে বুঝিয়েছেন যে তার যাওয়া উচিত নয়। সো ইন দিস ওয়ে বাচ্চাটা একটা ডিসিশন মেকিং প্রসেসে নিজেকে এনগেজ করতে পারে এবং সেটাতে তার ম্যাচুরিটি ধীরে বাড়তে থাকে। তো এই সময় থেকে তো আপনারা শুরু করলেন বাচ্চাটিকে আস্তে বড় করার প্রক্রিয়াটা। কিন্তু তারপরে যখন অ্যাডোলেসেন্ট এজে আসে বাচ্চাদের, বিশেষ করে আশপাশ থেকে অনেক কিছু তাদের কানে আসে, তাদের স্টিমুলাস হিসেবে কাজ করে। তারা অনেক রকম তাদের মনোজগতে পরিবর্তন হতে থাকে এবং যে ইনপুটগুলো তারা পায় তাদেরকে নিজেদের মতো করে প্রসেস করে বা প্রক্রিয়াকরণ করে তারা একটা নিজেদের রিঅ্যাকশন তৈরি করে। এই সময়টাতে আপনাদের খুব কেয়ারফুল থাকতে হবে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে এই যে নতুন ছাপগুলো তার মাথার ক্যাসেট প্লেয়ারের মধ্যে তার রেকর্ডেড হচ্ছে, সেইগুলো কিন্তু তার বড় হয়ে ওঠা জীবনেও একটা লং টার্ম ইমপ্রিন্ট রেখে যেতে পারে। এবং এটা থেকে হয় সে একটা ভীষণ সুন্দর অ্যাডাল্টহুডের পথে এগোতে পারে অথবা কখনো সে একটা ডিস্টার্বড অ্যাডাল্টহুডের পথে এগিয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটা আপনাদেরকে হ্যান্ড হোল্ডিং করে বাচ্চাটিকে এই টার্বুলেন্ট যে সিচুয়েশনটা তাকে পার করাতে হবে। অনেক বাবা-মাকেই আমরা দেখি যে বাচ্চাদের এই সময়কার প্রশ্নগুলো ফেস করতে খুব অস্বস্তি বোধ করেন। এর মধ্যে কিছু সেক্সুয়াল হিন্ট থাকে। তারা হয় শোনে কারুর কাছে, যেরকম একটি ছেলে বন্ধুর কাছ থেকে বা একটি মেয়ে বন্ধুর কাছ থেকে নানারকম কিছু সেক্সুয়ালি ওরিয়েন্টেড কথাবার্তা শোনে এবং তারা মা এবং কখনো বাবার কাছে জানতে চায় যে এগুলো কি? এই শব্দগুলো কি? এর অর্থ কি? এই সময়টা কিন্তু তাদেরকে বকাঝকা করবেন না। ১ম অ্যাকসেপ্ট করুন যে এই বয়সটার ভেতর দিয়ে আপনারাও গেছেন এবং এই টার্বুলেন্সটা কিন্তু প্রত্যেকটা মানুষ তার জীবনে ফেস করে। কোনো বাবা-মা খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন। যেরকম আমি বলতে পারি ক্লাস 5-6 থেকেই আপনারা আজকালকার যে বাচ্চারা তারা যে লেভেল অফ স্টিমুলেশন পেয়ে অভ্যস্ত সোসাইটিতে, তাদেরকে কিন্তু মেল ফিমেল ইন্টারঅ্যাকশন সেটা আপনারা বোঝাতে পারেন যে মেয়ে এবং ছেলে দুটো আলাদা ধরনের ইন্ডিভিজুয়াল এবং ইট ইজ বাট ন্যাচারাল যে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন গ্রো করে বড় হয়ে ওঠার সঙ্গে এবং এটা হচ্ছে একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন। বেসিক্যালি অনেকে ভাবে যে এই অ্যাট্রাকশনটা ইজ আ সিন, সেটা যে নয়, দ্যাট ইট ইজ ভেরি ন্যাচারাল। এবং আরেকটা জিনিস জানবেন যে তারা টিভি দেখে বা বিভিন্ন ধরনের
সোশ্যাল মিডিয়া এক্সপোজার তাদের হয়েই যায়। সুতরাং মেল ফিমেল ইন্টারাকশনের অনেকটাই কিন্তু তাদের জানা থাকে। তাদেরকে নাইভ ধরে নেবেন না এবং বরং এটা যে ন্যাচারাল এটা তাদের মনে আপনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। প্রশ্নগুলো ডিরেক্টলি যতটা সম্ভব আনসার করার চেষ্টা করুন। যেখানে মনে হচ্ছে যে না এটার আনসার করা যাবেই না, সেটাতেও তাদের সঙ্গে খুব ভালোভাবে বলুন যে আর কিছুদিন পরে বা আরেকটু বড় হলে তারা এটা বুঝতে পারবে। বকাঝকা তো কখনোই করবেন না। পিরিয়ড কেন হয় এই বিষয়টা আপনারা ৮ বছর বয়সের আশপাশ থেকেই বোঝাতে পারবেন। একটা বেসিক ফ্যাক্ট যে একটা মেয়ে মা হয়, একটা ছেলে মা হয় না। এই জায়গাটা থেকেই বলতে পারেন যে একটা মেয়ের পেটে ইউটেরাস বলে একটা অর্গান থাকে এবং যেটা ইন প্রিপারেশন ফর প্রেগন্যান্সি ইন অ্যাডাল্টহুড সেটা এভরি মান্থ সেখান থেকে একটা পিরিয়ডের মতো ডিসচার্জ হয়, ব্লাড ডিসচার্জ। দেয়ার ইজ নাথিং রং ইন ইট এবং সেটা পুরোপুরি একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনন। এরকমভাবে তাদের কথাগুলোর আস্তে, আস্তে করে উত্তর দেওয়ার চেষ্টা করুন। তাদেরকে প্রিপেয়ার করুন সো দ্যাট দে ক্যান জাস্ট স্মুথলি হ্যাভ আ ট্রানজিশন ইনটু অ্যাডাল্টহুড। তাতে দেখবেন যে তারা খুব ব্যালেন্সড মানুষ হিসেবে বড় হয়ে উঠবে। অকারণে অ্যাডোলেসেন্ট বাচ্চাদের চাহিদাগুলোকে খুব বেশি বাড়তে দেবেন না এবং এরপরে আরও কোনোদিন কোনো পরিসরে আমি আলোচনা করব যে বাচ্চাদের চাহিদাগুলো কীরকমভাবে ডিল করবেন। আজকের জন্য এটুকুই। নমস্কার।